বন্ধুরা সকলকে আরও একবার স্বাগতম আমাদের LR&R ক্লাসেসে। আমি সুব্রত মণ্ডল। আজকে আমরা পড়ব ইংলিশ গ্রামারের একটি টপিক, তা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে, যার বাংলা অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্স জানতে গেলে আগে আমাকে অবশ্যই জানতে হবে যে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থ কী। এর বাংলা অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে সমস্ত বাক্য দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় তা হচ্ছে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। লাইনটা আমি আরেকবার রিপিট করি, যা হচ্ছে যে সমস্ত বাক্য দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় তাকেই আমরা বলবো প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। একে ইংলিশে বললে ঠিক আমরা এইভাবে বলবো যে সেন্টেন্সেস দ্যাট আস্ক কোয়েশ্চেন্স অ্যান্ড হ্যাভ আ কোয়েশ্চেন মার্ক অ্যাট দ্য এন্ড আর কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, দেখো বেশ কিছু এক্সাম্পলস আমাদের বোর্ডে এখানে লেখা রয়েছে। প্রথম যে এক্সাম্পল এখানে লেখা রয়েছে তা হচ্ছে যে অ্যাম আই টায়ার্ড, আমি কি ক্লান্ত। ইজ হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র। হ্যাভ ইউ রেড দ্য বুক, তুমি কি এই বইটি পড়েছো। ডিড ইউ রাইট দ্য লেটার, তুমি কি এই চিঠিটি লিখেছিলে। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। দেখো প্রত্যেকটা কিন্তু এখানে এই এক্সাম্পলের মধ্যেই মানে কোনো কোশ্চেন এখানে করা হচ্ছে, কিছু প্রশ্ন এখানে করা হচ্ছে এবং শেষে অবশ্যই আমাদের কোশ্চেন মার্ক একটি দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে এগুলি হচ্ছে আমাদের প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবারে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স ফ্রেম করতে গেলে অর্থাৎ তৈরি করতে গেলে আমাদেরকে কোন কোন স্টেপ লক্ষ্য রাখতে হবে তা আমরা দেখব আমাদের এই ক্লাসের মধ্যে। অর্থাৎ একটি বাক্য ধরো সেটি রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে অর্থাৎ বিবৃতিমূলক বাক্যতে, সেই বাক্যকে আমরা কিভাবে আমরা করব প্রশ্নবোধক বাক্যে তাই আমরা দেখব এই ক্লাসের মধ্যে। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে ফ্রেম করার জন্য আমাদের জানতে হবে বি ভার্বকে, আমাদের জানতে হবে হ্যাভ ভার্ব সম্বন্ধে, আমাদের জানতে হবে ডু ভার্ব সম্বন্ধে এবং অবশ্যই জানতে হবে WH বিভিন্ন ওয়ার্ড সম্বন্ধে। তো চলো ফার্স্ট আমরা দেখব আমাদের যে বি ভার্ব কোনগুলো রয়েছে। বি ভার্ব কোনগুলো না অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি। তাহলে বি ভার্ব কোনগুলো না বলতে পারি আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্ব কোনগুলো না হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ আর হ্যাড। হ্যাভ, হ্যাজ আর হ্যাড। আর এবার দেখব কোনগুলো আমাদের ডু ভার্ব না ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ আর ডিড। এবং যে WH ওয়ার্ড তা হচ্ছে বিভিন্ন রয়েছে WH ওয়ার্ড, যেমন হোয়াট, হুইচ, হোয়েন, হোয়াই, হাউ কিন্তু একটি WH ওয়ার্ড। তো এরকম আরও অনেক WH ওয়ার্ডও রয়েছে। তাহলে আমরা দেখব যে এই বি ভার্বগুলোকে কীভাবে ইউজ করে আমরা বিভিন্ন কোয়েশ্চেন ফ্রেম করব। ধরো একটি বাক্য দেওয়া রয়েছে, ধরো আমাদের যে প্রথম যে এক্সাম্পল ছিল, ঠিক আছে, তাকে আমরা প্রথম অ্যাসার্টিভ করছি। দেখো ধরো দেওয়া রয়েছে যে আই অ্যাম টায়ার্ড, তাহলে প্রথম দেখছি আমরা কাকে নিয়ে না বি ভার্বকে নিয়ে, অর্থাৎ বিভিন্ন বি ভার্বযুক্ত ওয়ার্ডগুলোকে আমরা কিভাবে কোয়েশ্চেন করব তা প্রথম দেখে নেব। ধরো রয়েছে আমাদের যে আই অ্যাম টায়ার্ড, আই অ্যাম টায়ার্ড। এখানে এই বাক্যটির মধ্যে যেহেতু হেল্পিং ভার্ব বা বি ভার্ব, এখানে আমাদের অ্যাম রয়েছে, তাহলে সেটা অ্যাম হোক বা ইজ হোক বা আর হোক, ওয়াজ অথবা ওয়ারই হোক না কেন, খুব সহজে একে আমরা করতে পারবো কোয়েশ্চেন। কীভাবে করব না এখানে যে হেল্পিং ভার্ব বা বি ভার্বটা দেওয়া রয়েছে জাস্ট তাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসবো এবং লাস্টে শেষেতে একটি কোয়েশ্চেন মার্ক আমরা অ্যাড করে দেবো। অর্থাৎ এখানে অ্যাম ছিল আমাদের বি ভার্ব, তাহলে এই অ্যামকে আমরা প্রথমে নিয়ে এলাম এবং অবশ্যই এই অ্যামের যে ফার্স্ট লেটারটা অবশ্যই আমরা ক্যাপিটালে করব, কারণ কি এখানে বাক্য শুরু হচ্ছে। তাহলে অ্যাম করলাম, অ্যাম পরে বসলো আই, তাহলে অ্যাম আই টায়ার্ড। দেখো ঠিক এইভাবে কিন্তু এখানে কোশ্চেনটা আমরা ফ্রেম করলাম। ধরো এবার দেওয়া রয়েছে যে 2 নম্বর হচ্ছে
ধরো ইজ দিয়ে বলছি আমি, বললাম যে হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। তো এখানে দেখছি আমরা বি ভার্ব, এখানে ইজ রয়েছে, এখানে বি ভার্ব আমাদের রয়েছে ইজ, তাহলে সেই একই রকম প্রসেস করব আমরা, অর্থাৎ এখানে যে বি ভার্ব ইজ রয়েছে তাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসবো। তাহলে এখানে ইজকে নিয়ে এলাম সাবজেক্টের প্রথমেতে আগে, এবং পরে আমরা হি করব অবশ্যই স্মলেতে। এখানে আমরা জানি যে আইটা, আই মানে যখন আমি বোঝাই তখন সব সময় কিন্তু আই বাক্যের যেখানেই বসুক সবসময় থেকে আমরা ক্যাপসে লিখব, কিন্তু বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে যেমন এই হি সি যাই হোক না কেন, যখন তাকে আমরা লিখব এখানেতে অবশ্যই গেলে আমরা স্মলে করব, কারণ কি ইতিমধ্যে বাক্যের শুরুতে আমরা বড়দের আই করেছি ইজের জন্য। তাহলে ইজ হলো, হি হলো, তাহলে ইজ হি এ স্টুডেন্ট, ইজ হি এ স্টুডেন্ট, এবং লাস্টকালে অবশ্যই হবে একটি কোয়েশ্চেন মার্ক। তাহলে আমরা ইজ দিয়ে দেখলাম, একটা আমরা আর দিয়ে দেখব। ধরো লেখা রয়েছে দে আর প্লেয়ার্স, দে আর প্লেয়ার্স, তারা হয় খেলোয়াড়। এখানেও দেখছি আমরা যে বি ভার্ব এখানে আর রয়েছে, তাহলে এখানে যে আর আছে শুধুমাত্র এই আরকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসবো, এবং অবশ্যই এই আরের এটি আমরা করব ক্যাপসেতে। তাহলে আর দে প্লেয়ার্স, দেখো কত ইজি না, আর দে প্লেয়ার্স, এবং শেষে অবশ্যই আমাদের এটি কোয়েশ্চেন মার্ক দিতেই হবে, নাহলে বাক্য পুরো ভুল হয়ে যাবে। তাহলে আমরা অ্যাম দিয়ে দেখলাম, ইজ দিয়ে দেখলাম, আর দিয়ে দেখলাম, এবার ওয়াজ আর ওয়্যার দিয়ে তোমরা বাক্য ফ্রেম করে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? সহজই হবে। ধরো ওয়াজ দিয়ে বলছি আমি যে হি ওয়াজ এ বিজনেসম্যান, তো লেখা রয়েছে হয়তো যে রামবাবু ওয়াজ এ বিজনেসম্যান, রামবাবু একজন ব্যবসায়ী ছিলেন, মানে এখন তিনি কিন্তু ব্যবসায়ী নন আর। তাহলে যখন এই বাক্যটিকে আমরা কোয়েশ্চেন করব, কীভাবে করবো না, শুধু এই ওয়াজটাকে সামনে নিয়ে আসবো। তাহলে ওয়াজ রামবাবু এ বিজনেসম্যান কোয়েশ্চেন মার্ক, উত্তর হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম দেখলাম বি ভার্ব দিয়ে, এবারে আমরা করব হ্যাভ ভার্ব দিয়ে। তাহলে হ্যাভ ভার্বকে ইউজ করে আমরা কিভাবে আমরা কোয়েশ্চেন ফ্রেম করব তা দেখব। তাহলে এবার আসছে আমাদের হ্যাভ ভার্বকে নিয়ে। ধরো হ্যাভ ভার্ব এখানে দেওয়া রয়েছে যে আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি রয়েছে, আই হ্যাভ এ কার। তো এখানে যে হ্যাভ ভার্ব রয়েছে শুধুমাত্র এই হ্যাভকে আমরা প্রথমে নিয়ে আসে HAVE, হ্যাভ আই এ কার, ঠিক এইভাবে কিন্তু আমরা কোয়েশ্চেন ফ্রেম করতে পারি, হ্যাভ আই এ কার, অথবা বলতে পারি আমি যে হ্যাভ আই এনি কার, অর্থাৎ এখানে এ বা এনি যে কোনো একটি ইউজ করলেই হবে। তো কী বললাম, ধরো বাক্যে রয়েছে আমাদের যে আই হ্যাভ এ কার, যখন তাকে আমরা কোয়েশ্চেন ফ্রেম করছি, কী করছি আমরা শুধুমাত্র এই হ্যাভটাকে আমরা প্রথমে নিয়ে আসছি, তাই না? দিকে করছি আমরা, তারপরে সাবজেক্ট নিয়ে আসছি, তাহলে হ্যাভ আই দিয়ে করে দিলাম বাকি অংশ এ কার। এবার বললাম যে এখানে এ কার না দিয়ে আমরা এনি কারও দিতে পারি, যে হ্যাভ আই এনি কার, তাও কিন্তু সঠিক হবে। আচ্ছা, এখানে এই বাক্যটিকে আর একরকমভাবে করা যায়, সেটি কেমন না, তা হচ্ছে এখানে ডু ডাজ ডিডের আমরা ব্যবহার নিয়ে আমরা করতে পারবো। দেখো এখানে জানি আমরা যে আমাকে প্রথম দেখতে যেটা হবে তা হচ্ছে এখানে সাবজেক্ট কি রয়েছে, এখানে সাবজেক্ট আছে আই, আমরা জানি কি যে আই হচ্ছে ফার্স্ট পারসন, তাই না? তাহলে যেহেতু আমরা জানি যে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এ কিন্তু ডু ভার্বকে নেয়। এই কথা আমি কেন বলছি, কারণ আমায় জানতে হবে যখন আমি ডু ডাজ বা ডিড নিয়ে আসছি আমি কোথায় কার প্রয়োগ করব, তা তো আমাকে বুঝতে হবে যে ডু কোথায় বসে, কোথায় আমরা ডাজ বসাবো, কোথায় আমরা ডিড বসাবো। আমরা জানি ডু আর ডাজ প্রেজেন্ট টেন্স, যখন বাক্যটা আছে প্রেজেন্ট টেন্সেতে তখন সেটি অবশ্যই আমরা ডু বা ডাজ নিয়ে আসবো, আর যখন বাক্যগুলি আছে পাস্ট টেন্সে সেখানে একমাত্র ডিডটাই বসবে, ঠিক আছে? তাহলে এখানে যে বাক্য রয়েছে আই হ্যাভ এ কার, আমি বুঝতে পারলাম এখানে হ্যাভ হচ্ছে যে প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স হলে অবশ্যই আমরা এখানে ডু বা ডাজ নিয়ে আসবো। তাহলে কি নিয়ে আসবো, ডু নিয়ে আসবো না ডাজ নিয়ে আসবো, কীভাবে বুঝবো আমি? আর ঠিক সেই জন্যই বলছিলাম যেহেতু ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এবং থার্ড পারসন যেগুলো প্লুরাল হয় এরা
সবসময় কী নেবে, ডু নেবে। কি বললাম তাহলে আমি, না ফার্স্ট পারসন অর্থাৎ আমি আমরা, আই উই, সেকেন্ড পারসন অর্থাৎ তুমি তোমরা অর্থাৎ ইউ, এবং থার্ড পারসন বললাম প্লুরাল ফর্মটা, অর্থাৎ সেটা দে হতে পারবে এবং কোনো বেশি কিছু বললে, দ্য বয়েজ, দ্য গার্লস, দ্য ডগস, দ্য গোটস, যখন কিছু বলছি আমরা, ঠিক আছে, তখন কি করব আমরা, তখন সেক্ষেত্রে একমাত্র আমরা ডু এর ইউজ নিয়ে আসবো। বা রাম অ্যান্ড শ্যাম বললাম হয়তো, বা বললাম যে রাম অ্যান্ড সীতা, তখন কি করব আমরা, তখন সেটা প্লুরাল হওয়ার জন্য সেখানে আমরা ডু এর ইউজ নিয়ে আসবো। তাহলে এখানে দেখছি আমরা আই আছে, তাহলে আই তাহলে কী নিয়ে আসবো, অবশ্যই কিন্তু ডু নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে আমরা কী নিয়ে আসবো, ডু প্রথম নিয়ে আসবো। তাহলে কী লিখবো, প্রথম লিখবো যে ডু, তারপর লিখবো ডু আই হ্যাভ এ কার, এ কার কোয়েশ্চেন মার্ক। এবার ব্যাপার হচ্ছে ধরো এখানে হ্যাভ রয়েছে, তখন আমরা হ্যাভ বসালাম, কিন্তু ধরো কোনো বাক্যের মধ্যে হ্যাজ আছে, তখন কিন্তু আমরা হ্যাজ এখানে ঢুকবো না, তখন আমরা হ্যাভই করব। ঠিক আছে, তাহলে এখানে কি করলাম আমরা, শুধুমাত্র একটি ডু নিয়ে এলাম, দিয়ে কী করলাম, ডু আই হ্যাভ এ কার, শেষে কোয়েশ্চেন মার্ক বসিয়ে দিলাম, আমার হয়ে গেল কোয়েশ্চেন ফ্রেম। ঠিক আছে, দেখো আরেকটা এক্সাম্পল দেখছি আমরা। ধরো বলছি যে রাজা হ্যাজ এ নিউ পেন, রাজা হ্যাজ এ নিউ পেন। প্রথম এই বাক্যটিকে আমরা ঠিক যেভাবে করছিলাম, অর্থাৎ যেখানে যে আমাদের হেল্পিং ভার্ব রয়েছে হ্যাজ, ঠিক আছে, তাকে আমরা সামনে নিয়ে আসবো, অর্থাৎ হ্যাজ রাজা এ বা এনি নিউ পেন কোয়েশ্চেন মার্ক। এটি একরকম উত্তর হলো। এবার আমরা করব ডু ডাজ আর ডিডেড ব্যবহার করে, অর্থাৎ কিভাবে ডু ভার্ব ব্যবহার করে আমরা যেটা আগে করছিলাম না, সেখানে ডু ইউজ করলাম। তাহলে তোমাকে আগে বুঝতে হবে যেখানে কি ইউজ করব, আমরা ডু ইউজ করব না ডাজ ইউজ করব। একটু আগেই বলেছি আমরা যে যখন সেটি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল হবে তারা ডু নেবে, কিন্তু বাকি ক্ষেত্রে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে আমরা কিন্তু ডাজের ইউজ করব। তোমরা অবশ্যই মনে রেখো এবং তোমরা খাতাতে অবশ্যই এটি নোট ডাউন করে নিও। কি বললাম তাহলে আমি, কখন আমরা ডু ইউজ করব, যখন সেটি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল হবে তখন আমরা ডু এর ইউজ করব। আর যখন বাক্যের মধ্যে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে কোনগুলো, হি, সি, ইট, যে কোনো একটি কিছু নাম বোঝালে, তাই তো, তা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কী করবো আমরা, সেখানে আমরা ডাজের ইউজ করব। যেহেতু এই বাক্যের মধ্যে রাজা একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আমি অবশ্যই ডাজের ইউজ করব। তাহলে কী লিখবো, লিখবো যে রাজা, এখানে কিন্তু আমরা হ্যাভ ইউজ করব। ডাজ রাজা হ্যাভ এ নিউ পেন, আমি তখনই আগে বলে দিয়েছিলাম আমরা যে যখনই এখানে হ্যাজ হোক বা এখানে হ্যাভ হোক, যখন আমরা ডু ডাজ দিয়ে কোশ্চেন ফ্রেম করছি সেখানে অবশ্যই যেটা বেস ফ্রম মানে হ্যাভ ভার্বে যেটা বেস ফ্রম হ্যাভ ডা তা আমরা ইউজ করব। অর্থাৎ এখানে হ্যাজ থাক বা হ্যাভ থাক বা হ্যাড থাক, আমরা অবশ্যই কোশ্চেন ফ্রেম করার সময় এখানে আমরা হ্যাভ ইউজ করব। ঠিক আছে, তাহলে আরেকটা এক্সাম্পল দেখি আমরা। ধরো লেখা রয়েছে যে সুজয় had a fine dress, সুজয়ের খুব সুন্দর একটি ড্রেস রয়েছে। তো এই বাক্য রয়েছে না, ছিল হবে যে সুজয়ের একটি খুব সুন্দর ড্রেস ছিল। তাহলে এই বাক্যকে যখন আমরা কোয়েশ্চেন করতে যাব তখন কি করব, ঠিক প্রথম যে আমাদের যে প্রসেস ছিল অর্থাৎ হ্যাডকে ফার্স্ট নিয়ে আসবো। তাহলে হ্যাড করব আমরা, দিয়ে হ্যাড করে কী করবো না, হ্যাড সুজয়, সাবজেক্ট নিয়ে এলাম, হ্যাড সুজয় এ বা এনি ফাইন ড্রেস, শেষে কি করব, কোয়েশ্চেন মার্ক দেব। এবার এই বাক্যটাকেই যখন আমরা ডু ডাজ ডিড নিয়ে আসবো সেখানে কীভাবে করব আমরা দেখব। দেখো যেহেতু বাক্যতে এখানে হ্যাড রয়েছে, মানে আমরা বুঝলাম বাক্যটা পাস্ট টেন্সে দেওয়া রয়েছে, তাহলে আমি আগেই বলেছি যে প্রেজেন্ট টেন্স মানে ডু ডাজ, তাই তো, আর পাস্ট মানে
কী হবে, সেখানে ডিড ইউজ হবে। তাহলে এখানে আমরা ডিড ইউজ করব। যখন এখানে আমরা ডিড ইউজ করব তখন আনসার কী লিখবো আমরা, তখন তোরা এখানে লিখছি উত্তরটাকে আমি, যে প্রথম লিখবো ডিড করলাম, পরে আসবে সুজয়, তাহলে ডিড সুজয়, ডিড সুজয়। এবার কি করব, এবার অবশ্যই আমরা সে বলেছি হ্যাভ করব আমরা, অর্থাৎ সবসময় হ্যাভ ভার্বের যে বেসিক ফর্ম হ্যাভটা তাই আমরা ইউজ করব। তাহলে ডিড সুজয় হ্যাভ এ ফাইন ড্রেস, এ ফাইন ড্রেস, এবং শেষে কোয়েশ্চেন মার্ক। তাহলে এই হলো আমাদের উত্তর। তাহলে আমরা ইতিমধ্যে আমরা বি ভার্ব দিয়ে বিভিন্ন যে কোয়েশ্চেন ফ্রেম কীভাবে করতে হয় তা দেখলাম। আমরা হ্যাভ ভার্ব দিয়ে দুরকম প্রসেসে আমরা কিন্তু দেখলাম যে কীভাবে আমরা কোয়েশ্চেন ফ্রেম করছি। এবার আমরা দেখব যে ধরো বাক্যটিতে কোনো হেল্পিং ভার্বই দেওয়া নেই, ধরো বাক্যের মধ্যে কোনো হেল্পিং ভার্ব দেওয়া নেই, সেই বাক্যগুলিকে অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স, এই বাক্যগুলির কীভাবে আমরা আজকে কোয়েশ্চেন ফ্রেম করব তা এবার দেখব। চলো তাহলে এবার আমরা দেখে নিই যে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কিছু এক্সাম্পল নিয়ে সেই বাক্যগুলিকে আমরা কিভাবে কোয়েশ্চেন ফ্রেম করব। দেখো, আচ্ছা আগে আমি এক কাজ করি, তা হচ্ছে যে সিম্পল প্রেজেন্ট টেন্সের যে স্ট্রাকচার তা ফার্স্ট লিখে নিই। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট বা সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা জানি যে এই যে টেন্সটা এর যে হেল্পিং ভার্ব, তাহলে এই টেন্সের যে হেল্পিং ভার্ব তা হচ্ছে ডু আর ডাজ, যার অর্থ হচ্ছে যখন এই বাক্যগুলিকে আমরা কোয়েশ্চেন করব তখন অবশ্যই এই ডু বা ডাজের আমরা ইউজ নিয়ে আসবো। কি কার ইউজ করব, ডু অথবা ডাজের। এবং এই বাক্যের যে স্ট্রাকচার তা হচ্ছে একটা সাবজেক্ট, ভার্বের ওয়ান ফর্ম, তার সাথে এস বা ইএস যোগ হতে পারে যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, এবং একটি অবজেক্ট। তাহলে এ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের যে ফরম্যাট, যে স্ট্রাকচার। এবার একটা আমরা এক্সাম্পল নিই। ধরো লিখছি আমরা যে সুশীল রাইটস এ লেটার, সুশীল রাইটস এ লেটার। দেখো এখানে যে বাক্যটি রয়েছে তা হচ্ছে সুশীল একটি চিঠি লেখে। এই বাক্যের মধ্যে কিন্তু কোথাও কোনো বি ভার্ব বা হ্যাভ ভার্ব তো দেওয়া নেই, যেমন আমরা আগের সমস্ত বাক্যগুলি দেখেছিলাম যেখানে বি ভার্ব ছিল, হ্যাভ ভার্ব ছিল, তাই না? অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার একটি ছিল, যেখানে ডু, ডাস, ডিড অথবা কি অথবা হ্যাভ, হ্যাজ, হ্যাড ছিল। কিন্তু দেখো এই বাক্যের মধ্যে কোথাও কিন্তু কোনো হেল্পিং ভার্বের এখানে ইউজ দেওয়া নেই। তার মানে আমাকে বুঝতে হবে যে যেহেতু বাক্যটি আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং আমরা আগেই জানি যে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে ডু আর ডাজ, যে ডু আর ডাজটা এই বাক্যগুলিকে নেগেটিভ করতে এবং কোয়েশ্চেন করতে ব্যবহৃত হয়। তাহলে সেই ডু আর ডাজের আমরা ইউজ নিয়ে আসবো। তাহলে আমায় বুঝতে হবে যে এই বাক্যতে আমরা ডু ইউজ করব না ডাজ ইউজ করব। দেখো আমি আগেই বলছি, যখন সেটা ফার্স্ট পারসন আমি, আমরা, সেকেন্ড পারসন তুমি, তোমরা, এবং যখন থার্ড পারসন প্লুরাল নাম্বার অর্থাৎ তারা বা যে কোনো বেশি কিছু বোঝালে, বেশি নাম, বেশি কিছু বোঝালে তা হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, তো সেক্ষেত্রে সেখানে আমরা ডু এর ইউজ করব। আর যখন বাক্যটির মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো একটি নাম বোঝাচ্ছে, কোনো কিছু একটি বস্তুকে বোঝাচ্ছে, তখন আমরা ডাজের ইউজ নিয়ে আসবো। তাহলে আমরা বুঝতে পারলাম এই বাক্যটিকে যখন আমরা কোয়েশ্চেনে ফ্রেম করতে যাব সেখানে অবশ্যই আমরা ডাজের ইউজ নিয়ে আসব। তাহলে দেখো প্রথম ডাস এখানে লিখলাম, আমি ডাস করলাম। এবার কি করব, এবার যা করব তা হচ্ছে আমাদের বাক্যে যে সাবজেক্ট তাকে নিয়ে আসবো। তাহলে ডাস সুশীল
ডাজ সুশীল। এবার করবো যেটা তা হচ্ছে বেস ফ্রম, অর্থাৎ এখানে যে রাইট ছিল, এখানে যে ছিল রাইটস, সেই ভার্বটির বেস ফ্রম তা করব, অর্থাৎ রাইটসের বেস ফ্রম কি রাইট হয়। যেহেতু অলরেডি ডাজের মধ্যে আমাদের এস বাই এস চলে এসছে এখানকার, তাহলে কি করছি আমরা না এর যে বেস ফ্রম তাকে আমায় লিখতে হবে। এটা তোমরা অবশ্যই মনে রেখো, ঠিক আছে, যে সব সময় যখনই আমরা এখানে ডাজ নিয়ে আসছি মানে এখানে যে রাইটস ছিল সেই রাইটসটার বেস ফ্রম রাইটটা এখানে বসবে। তাহলে কি করব, ডাজ সুশীল রাইট এ লেটার, এ লেটার আমার হয়ে গেল কোয়েশ্চেন মার্ক এবং উত্তর। ধরো আরেকটি এক্সাম্পল দিচ্ছি, ধরো লিখছি যে শ্রীমা ইটস বিরিয়ানি। শ্রীমা বিরিয়ানি খায়। তো এই বাক্যে দেখো আবার এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেওয়া রয়েছে, মানে আমি আবার বুঝলাম যে এখানে অবশ্যই কি আসবে, ডাজ আসবে। তাহলে কি করব, আমরা ডাজ লিখব, ডাজ লিখে করব সাবজেক্টকে নিয়ে আসবো, ডাজ শ্রীমা, ডাজ শ্রীমা। এবার কি করব না ঠিক আগের মতোই এখানে যে ইটস আছে সেই ইটস ভার্বের যে বেস ফর্ম তা হচ্ছে ইট, তাকে বসাবো। তাহলে কি লিখব, ডাজ শ্রীমা ইট বিরিয়ানি, দিয়ে হবে কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। এবার দেখো আমরা এখানে এতক্ষণ ধরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে করলাম, এবার আমরা দেখব সেকেন্ড পারসন নিয়ে। দেখো ধরে বলছি যে ইউ গো টু স্কুল, ইউ গো টু স্কুল, তুমি স্কুল যাও, ইউ গো টু স্কুল, তুমি স্কুল যাও। যখন এই বাক্যটিকে আমরা এবার কোশ্চেন করব তখন কি করব, ফার্স্ট দেখছি কি এখানে কিন্তু ইউ রয়েছে, এখানে সাবজেক্ট কিন্তু এখানে ইউ রয়েছে। এবার আমি আগে বলে এসেছি যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল হলে সেখানে আমরা ডু এর ইউজ নিয়ে আসবো। তাহলে এখানে অবশ্যই প্রথমে আমরা নিয়ে আসবো ডুকে, তাহলে ডু লিখব, দিয়ে কী লিখব, ডু ইউ গো, গোয়ের যে বেস ফ্রম গোই হবে, তাহলে ডু ইউ গো টু স্কুল, ব্যাস হয়ে গেল আমার কোয়েশ্চেন ফ্রেম, হয়ে গেল অ্যান্সার। এবার ধরো লেখা আছে যে এইভাবে দে দিয়ে, দে প্লেজ, দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল। যেহেতু এখানে আমাদের সাবজেক্ট রয়েছে দে, তা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এবার জানি কি আমরা থার্ড পারসন প্লুরাল নাম্বার বসে মানে যে ভার্বটি বসবে তাকে আমরা প্লুরাল করতে হবে। তাহলে এখানে অবশ্যই দে কী নিল, প্লুরাল ভার্ব প্লে নিল। যখনই দেখব যে কোনো ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়েছে মানে আমাকে বুঝতে হবে যে বাক্যটি অবশ্যই, বাক্যের সেই ভার্বটি অবশ্যই সিঙ্গুলার ফর্মে দেওয়া রয়েছে। তাহলে কি বললাম, যখনই দেখব যে বাক্যের মধ্যে ভার্বটির সঙ্গে একটি এস বা ইএস যুক্ত রয়েছে মানে আমাকে বুঝতে হবে যে সেই ভার্বটি রয়েছে সিঙ্গুলার ফর্মেতে। আর যখন দেখব কোনো এস বা ইএস দেওয়া নেই আমাকে বুঝতে হবে যে বাক্যটি রয়েছে প্লুরাল, বাক্যের ভার্বটি রয়েছে প্লুরাল ফর্মেতে। তাহলে এখানে কি বুঝলাম আমরা, এখানে প্লে অবশ্যই প্লুরাল ফর্মে দেওয়া রয়েছে। তাহলে এখানে কি করব আমরা, এখানে অবশ্যই আমরা ডু এর ইউজ নিয়ে আসবো, তাই তো। ডু লিখলাম, দেখি লিখবো ডু দে বেস ফ্রম প্লে হবে, ডু দে প্লে ফুটবল, ডু দে প্লে ফুটবল, ব্যাস হয়ে গেল কোশ্চেন মার্ক, আনসার কমপ্লিট। তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পলি প্রেজেন্ট টেন্সের আমরা বিভিন্ন এক্সাম্পল নিয়ে সেই এক্সাম্পলগুলিকে আমরা কিভাবে কোয়েশ্চেন করলাম বা আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলাম তা আমরা দেখলাম। এবার দেখব যে সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডেফিনিট টেন্সের বিভিন্ন এক্সাম্পল নিয়ে সেই বাক্যগুলিকে আমরা কিভাবে আমরা ট্রান্সফর্ম করব, আমরা সেগুলো কোয়েশ্চেন ফ্রেম করব। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্সের যে স্ট্রাকচার এবং হেল্পিং ভার্ব নিয়ে। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট
টেন্স। এর যে হেল্পিং ভার্ব, তা হচ্ছে ডিড, একমাত্র ডিড হচ্ছে এর হেল্পিং ভার্ব। আর এর যে স্ট্রাকচার, তা হচ্ছে একটি সাবজেক্ট প্লাস ভার্বের টু ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম। আমরা জানি ভার্বের মোট 3টি ফর্ম রয়েছে, V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, V2 অর্থাৎ পাস্ট ফর্ম এবং V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে কি বললাম, এখানে করলাম আমরা একটি সাবজেক্ট, V2 ফর্ম একটি এবং একটি অবজেক্ট। এখানে এটি হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সের যে ফরম্যাট। তাহলে একটি এক্সাম্পল দেখে নিই আমরা। ধরো লেখা রয়েছে দ্য পুলিশ caught the thief। পুলিশ চোরটিকে ধরেছিল। দেখো এই বাক্যতে কিন্তু কোথাও কোনো হেল্পিং ভার্বের ইউজ দেওয়া নেই, কোথাও কোনো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের, কোনো হ্যাভ, হ্যাজ, হ্যাডের এখানে কোনো ব্যবহার দেওয়া নেই। যেহেতু বাক্যটি এখানে রয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্স, আমরা জানি যে বাক্যটিতে হেল্পিং ভার্ব যা রয়েছে তা হচ্ছে ডিড। অর্থাৎ যখন আমরা এই সব বাক্যগুলিকে, অর্থাৎ এই একটি সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম এবং অবজেক্ট, অর্থাৎ যখন এই পাস্ট ইনডেফিনিট টেন্স এই বাক্যের যখন আমরা কোয়েশ্চেন বা নেগেটিভ করতে যাব, তখন সেখানে অবশ্যই আমরা ডিডের ব্যবহার নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে কি করব, প্রথম ডিড নিয়ে আসবো। দেখো কীভাবে করছি আমি। প্রথম ডিড নিয়ে এলাম, দিয়ে কী করবো আমরা, দ্য পুলিশ লিখবো। প্রথমে এলো সাবজেক্টের আগে ডিড, তারপর করলাম দ্য পুলিশ, ডিড দ্য পুলিশ। এবার আমাকে বুঝতে হবে, যেহেতু এখানে অলরেডি আমি একটি ডিড নিয়ে এসেছি, ঠিক আছে, যা হচ্ছে পাস্ট টেন্সের, তাই না, যেখানে পাস্ট টেন্স দেওয়া রয়েছে, তাই সেক্ষেত্রে অবশ্যই এই যে ভার্ব ছিল তার আমরা বেস ফর্ম খুঁজবো আবার। তাহলে কটের বেস ফর্ম কী হয় না, ক্যাচ হয়। তাহলে কট, তার বেস ফর্ম ক্যাচ, কট। তাহলে ডিড দ্য পুলিশ ক্যাচ দ্য থিপ, কোয়েশ্চেন মার্ক, নাহলে ভুল। তো আমি একটি এক্সাম্পল তোমায় দিচ্ছি, তোমরা অবশ্যই আমাকে তোমরা কমেন্টে তোমরা লিখে জানাও। ধরো দেওয়া রয়েছে যে ইউ প্লেড ফুটবল ইয়েস্টারডে। এই বাক্যটির আমরা একে কোয়েশ্চেন করব, কীভাবে আমরা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তোমরাকে অবশ্যই আমাকে করে দেখাও কমেন্টেতে। এর পরের এক্সাম্পল আমরা নিয়ে আসবো কোনো একটা প্লুরাল দিয়ে, ঠিক আছে। ধরে বলছি আমি রাজা অ্যান্ড পূজা। ধরো লিখবো যে রাজা অ্যান্ড পূজা রিড, অবশ্যই হবে রেড, কারণ কি আমরা পাস্টে করছি, তাহলে রেড হবে। V2 ফ্রম রাজা অ্যান্ড পূজা রেড দেয়ার বুকস। তাহলে যেহেতু আমরা বুঝতে পারছি যে বাক্যটিতে পাস্ট টেন্স দেওয়া রয়েছে, তাহলে এখানে অবশ্যই ডিড নিয়ে আসবো। তাহলে আমরা ডিড নিয়ে এলাম। এখানে সাবজেক্ট সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, এখানে ডিডই বসবে, ঠিক আছে। তাহলে ডিড করলাম, তাহলে লিখবো যে ডিড রাজা অ্যান্ড পূজা হয়ে যাবে রিড, কারণ কি রেডের যে বেস ফর্ম তা হচ্ছে রিড, ভার্ব এখানে কিন্তু ওয়ান ফর্ম অবশ্যই। তাহলে ডিড রাজা অ্যান্ড পূজা রিড দেয়ার বুকস, কোয়েশ্চেন মার্ক হয়ে গেল আমাদের উত্তর। তাহলে এইভাবে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের কয়েকটি এক্সাম্পল নিয়ে আমরা দেখলাম কীভাবে সেগুলি কোয়েশ্চেন ফ্রেম করা যায়। এবার আমরা দেখব WH ওয়ার্ড দিয়ে। আমরা আগে জেনে গেছি যে WH ওয়ার্ড কোনগুলো, হোয়াই, হুইচ, হোয়েন, হোয়াট, তাই না। ধরো হয়তো বলা রয়েছে
ধরো বাক্যটাই এরকম দেওয়া রয়েছে যে মাই নেম ইজ সুব্রত মণ্ডল। তাহলে এই বাক্যটিকে আমরা কিভাবে WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন ফ্রেম করব? এখানে অবশ্যই কীভাবে লিখবো, আমরা জাস্ট লিখব যে হোয়াট ইজ ইয়োর নেম, তাই না? হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? তখন কি করব? তখন আমি উত্তর বলবো যে মাই নেম ইজ সুব্রত মণ্ডল। ধরো বলছি হয়তো যে I went there at 6 PM. I went there at 6 PM. ধরো এখানে এই বাক্যটি দেওয়া রয়েছে। তাহলে এই বাক্যকে আমরা কীভাবে কোয়েশ্চেন করব WH ওয়ার্ড ইউজ করে? সেখানে আমরা লিখব when did কেন লিখলাম আমি? এখানে ওয়েন্ট আছে না, এখানে ভার্ব কিন্তু পাস্টে রয়েছে, এখানে আমরা ডিড নিয়ে এলাম। তাহলে when did you go there? when did you go there? ঠিক এইভাবে আমরা বিভিন্ন WH ওয়ার্ডকে ইউজ করে আমরা কোয়েশ্চেন ফ্রেম করব। তো আমি আশা করব তোমরা আমার এই ক্লাস বুঝতে পারলে। আজ এই ক্লাস এই পর্যন্তই। এই ক্লাস থেকে কোনোরূপ যে MCQs বা বিভিন্ন যে মক সেট MCQsের তা পাওয়ার জন্য বা বিভিন্ন নোটস এবং ভিডিওস পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের যে ওয়েবসাইট lrnr.in তোমরা ভিজিট করো। এবং তার সঙ্গে বলে রাখি রিকোয়েস্ট আমাদের যে তোমরা অবশ্যই যারা নতুন এসছো এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ধন্যবাদ।